এই গল্পটি হাজার বছর আগে শুরু হয়ে গিয়েছিল, যখন একজন গড একজন সাধারণ মেয়েকে ভালোবেসে তাকে বাঁচানোর জন্য তার হাতে একটা ট্যাটু নির্মাণ করে দেয়। কিন্তু সেই মেয়েটি যখন পৃথিবীতে আবার পুনর্জন্ম নেয় তখন বারবার তার সাথে একটা ঘটনা ঘটছিল। সে বারবার টাইম ট্রাভেল করে প্রাচীন যুগে চলে যেত এবং সেখান থেকে সে একে একে 3 জন রাজাকে নিয়ে চলে এসেছিল। এখন বিষয়টা হলো সে কিভাবে আর কেনই বা বারবার টাইম ট্রাভেল করতো এই বিষয়ে সে নিজেও জানতো না। আর প্রাচীন যুগ থেকে আসা এই 3 জন রাজাও ওই মেয়েটির প্রেমে পড়ে যায়। যেহেতু রাজারা প্রাচীন যুগের ছিল তাই স্মার্ট দুনিয়াতে আসার পর তারা নানান রকম বিভ্রান্তিতেও পড়ে। এই ড্রামাটির মোট 24টা পর্ব, আর 24টা পর্বেই রয়েছে বিভিন্ন রকমের চমক। ড্রামাটির নাম হলো ইম্পেরর্স অ্যান্ড মি, এর মানে হলো সম্রাট এবং আমি। এই ড্রামাটি পোস্ট করার জন্য আমার কিছু ভিউয়ার্সরা আমাকে রিকোয়েস্ট করেছিল, তাই চলুন দেরি না করে গল্প শুরু করা যাক। গল্পের শুরুতেই আমাদেরকে বলা হয় কয়েক হাজার বছর আগে অনেক উঁচু একটা পাহাড়ের উপরে জিয়া নামক হাজার বছর পুরনো জাদুর দরজা ছিল। সেখানে একজন দেবতা এবং একজন সাধারণ মেয়ে গিয়েছিল, যেখানে বিশেষ একটা তলোয়ার রাখা ছিল। এই দেবতা সাধারণ মেয়েটিকে ভালোবেসে ফেলেছিল আর তাকে বাঁচানোর জন্য নিজের শরীরের রক্ত ব্যবহার করছিল। মেয়েটিকে বাঁচানোর জন্য সেই গড একটি নিষিদ্ধ জাদু ব্যবহার করে, যার কারণে তাকে পেতে হয় কঠিন শাস্তি। মেয়েটির হাতে তার সেই রক্তবিন্দু পড়ার সাথে সাথে সেই জায়গা লাল হয়ে যায় এবং একই সঙ্গে আশেপাশের সবকিছু এলোমেলো হয়ে যেতে শুরু করে। তখনই সেখানে থাকা তলোয়ার ফেটে একটা কালো শক্তি বেরিয়ে আসে আর গডকে পাংওয়ান নামে ডাকে আর তাকে বলে, তুমি সুপেরিয়ার গড হওয়া সত্ত্বেও একটা সাধারণ মেয়ের জন্য নিষিদ্ধ জাদু ব্যবহার করেছো। এটা বলে সেই কালো শক্তি মেয়েটিকে আঘাত করে বসে। তখন সুপেরিয়ার গড পাংওয়ান সেই কালো শক্তির পিছু করতে থাকে আর তার সঙ্গে লড়াই করে। লড়াইয়ের এক পর্যায়ে সে ওই কালো শক্তিকে সিল করে দেয়। এরপর সে ওখানে তলোয়ার বসিয়ে দেয়। এরপর সে আবারও ওই মেয়েটির কাছে ফিরে যায়। একটু আগে সে যে নিষিদ্ধ জাদু ব্যবহার করছিল সেটা আবারও ব্যবহার করা শুরু করে। মেয়েটি তাকে বারণ করা সত্ত্বেও সে তার কোনো কথাই শোনে না। এবার সে তার হাতে একটা লাল রঙের ট্যাটুর মতো চিহ্ন তৈরি করে দেয় আর তাকে বলে, আমাকে বিশ্বাস করো, আমাদের আবারও দেখা হবে। তুমি যেখানেই থাকো না কেন আমি তোমাকে খুঁজে নেব। এটা বলেই সে ধীরে ধীরে ভ্যানিশ হয়ে যায়। তখন মেয়েটি তাকে পানোয়াং বলে ডাকতে থাকে আর কান্না করতে থাকে। এবার আমরা আধুনিক দুনিয়াতে চলে আসি আর আমরা দেখতে পাই এই গল্পটা সেই মেয়েই বলছিল যাকে একটু আগে আমরা গডের সঙ্গে দেখেছিলাম। আসলে সে তার একটা বান্ধবীকে এই গল্প বলে শোনাচ্ছিল। এটা তার বান্ধবী, তার নাম ফেইয়ান। আর যেই মেয়েটি তাকে এই গল্পটা বলে শোনাচ্ছিল তার নাম হলো লুওজি। ফেইয়ানকে কেউ পছন্দ করে না, সেই জন্য তার মন খারাপ ছিল। তাকে সান্ত্বনা দিতে লুওজি এই গল্প বলে শোনায় আর বলে গল্পের যে সুন্দরী মেয়েটা ছিল সেটা আর কেউ নয় বরং ফেইয়ান। এটা শুনে পাশে থাকা তার বান্ধবী বলে, তার এসব ভবিষ্যৎবাণী বিশ্বাস করো না, কারণ তার কথা শুনতে গিয়ে একবার আমার মোবাইল নষ্ট হয়ে গিয়েছিল আর আরেকবার আমি পরীক্ষায় ফেল করেছি। এটা শুনে লুওজি তাকে থামিয়ে দেয় আর ফেইয়ানকে সান্ত্বনা দিয়ে বলে সে যেন হতাশ না হয়। বর্তমানে অনেক ডেটিং অ্যাপ আছে, এসব ডেটিং অ্যাপসের মাধ্যমে সে তার মনের মানুষ খুঁজে পেতে পারে। তার এই আইডিয়া শুনে মেয়েটি খুশি হয়ে যায় আর সেও ওখান থেকে চলে যায়। এই মেয়েটির নাম হলো লিজিউ। লিজিউ আর লুওজি একে অন্যের বেস্ট ফ্রেন্ড। তারা দুজন একই হোস্টেলে থাকে, একই ভার্সিটিতে পড়ে এবং একে অন্যের সঙ্গে খুবই ক্লোজ। লিজিউ এর একটা বয়ফ্রেন্ডও আছে। সে তার বয়ফ্রেন্ডের জন্য প্রতিদিন অনেক রকমের খাবার রান্না করে নিয়ে যায়। তার বয়ফ্রেন্ড একজন ইন্টার্ন ডাক্তার, এই জন্য সে অনেক ব্যস্ত থাকে। এই সময়টাতে তারা দুজন অনেক কোয়ালিটি টাইম স্পেন্ড করে। তার বয়ফ্রেন্ড তার সঙ্গে কিছু সময় গল্প করে আর এরপর আবারও সে মেডিকেলে চলে যায়। তার বয়ফ্রেন্ড চলে যাওয়ার পর লিজু যখন তার ফোন বের করে চেক করে তখন সে দেখতে পায় ডেটিং অ্যাপসে একজন ফেইয়ানকে নিয়ে প্রপোজ করে একটা পোস্ট করেছে। এই বিষয়টা পুরো ভার্সিটিতে ছড়িয়ে পড়ে আর তারা সবাই তাকে নিয়ে হাসি ঠাট্টা করতে থাকে আর বলতে থাকে তার মতো একটা বিশ্রী দেখতে মেয়েকে এই ছেলে পছন্দ করেছে, তার মাথা কি খারাপ হয়ে গেছে নাকি। এসব কিছু নিয়ে তারা হাসি ঠাট্টা করছিল এবং সেই পোস্টের নিচে বাজে বাজে মন্তব্য করছিল। অন্যদিকে লুওজিকে দেখি সে ফোন টিপতে টিপতে হেঁটে যাচ্ছিল। তখনই সে হঠাৎ খেয়াল করে সে একটা অন্য যুগে পৌঁছে গিয়েছে, যেটা অনেক পুরনো এবং প্রাচীন যুগ ছিল। সে তাদের পোশাক আশাক এবং কাজ কারবার দেখে চমকে গিয়েছিল আর অনেক অবাকও হয়েছিল। সে বুঝতে পারছিল না সে এরকম একটা জায়গায় কিভাবে পৌঁছে গেল। তাই সে ওই লোকগুলোর সাথে কথা বলার চেষ্টা করছিল, কিন্তু সেই লোকগুলো তাকে দেখতেও পাচ্ছিল না আর তার সাথে কথাও বলছিল না। ওই লোকগুলো তাদের কাজে ব্যস্ত ছিল, তারা একটা বিশাল প্রাসাদ তৈরি করছিল। লুও
লুয়োজি যখন বুঝতে পারলো তারা তাকে দেখতে পাচ্ছে না এবং তার কথাও শুনতে পাচ্ছে না, তখন সে তার ফোন দিয়ে ওই জায়গার ছবি তুলতে শুরু করে। তখনই আমরা দেখতে পাই ওপর থেকে একটা ভারী বস্তু দড়ি ছিঁড়ে পড়ে যাচ্ছে, আর সেটা লুয়োজির উপরেই পড়বে। ঠিক তখনই একটা যুবক এসে তাকে বাঁচিয়ে নেয়। এখন এই সুন্দর যুবকটিকে তা আমরা গল্প এগোলেই বুঝতে পারবো। লুয়োজি তো একটু অবাক হয়ে যায়, কারণ সে তাকে দেখতে পাচ্ছে। তখন সেই যুবকটিও তাকে জিজ্ঞাসা করে, তুমি কে? ঠিক তখনই আমরা দেখতে পাই লুয়োজির বেস্ট ফ্রেন্ড এসে তার ঘুম ভাঙিয়ে দেয়। আসলে এতক্ষণ লুয়োজি স্বপ্নে এসব দেখছিল। তার বেস্ট ফ্রেন্ড তাকে বলে দ্রুত সে যেন সোশ্যাল মিডিয়া চেক করে। যখন সে উইবো নামক সোশ্যাল মিডিয়া চেক করে, তখন সে দেখতে পায় ফেইয়ান বিভিন্ন ধরনের খারাপ কমেন্ট পেয়ে দুঃখ ভরা পোস্ট করতে শুরু করেছে। এটা দেখে তারা অনেক ভয় পেয়ে যায়, কারণ তাদের আশঙ্কা ছিল সে হয়তো সুইসাইড করবে। এটা ভেবে লুয়োজি আর এক মুহূর্ত দেরি করে না, সে দ্রুত ভার্সিটির দিকে রওনা দেয়। সেখানে গিয়ে সে তার হোস্টেলের বান্ধবীর কাছে জানতে পারে ফেইয়ান হোস্টেলে নেই, সে এখন ভার্সিটিতে আছে। এটা শুনে সে দৌড়ে ভার্সিটিতে যায়। তখন সেই মেয়েটির রুমমেট তাকে জানায় সে ছাদে গিয়েছে। এটা শুনে লুজিয়াও আর তার বেস্ট ফ্রেন্ড দৌড়ে ছাদে গিয়ে দেখতে পায় ফেইয়ান সেখানে মন খারাপ করে বসে আছে। এটা দেখে লুয়োজি এখন নিজের সমস্ত ভুল স্বীকার করে আর তাকে বলে, আমি যে গল্প শুনিয়েছিলাম সে সবকিছুই মিথ্যা। আমি কারো ভাগ্য দেখতে পারি না, কিন্তু আমি বুঝতে পারছি যে তুমি এখন কোন পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছ। আমি জানি তোমার মন অনেক খারাপ, দয়া করে তুমি ওখান থেকে নিচে নেমে আসো। তারা মনে করেছিল মেয়েটি হয়তো সুইসাইড করবে, কিন্তু মেয়েটি তাদেরকে বলে, আমি তো সুইসাইড করার জন্য এখানে বসে নেই, আমার মনটা খুবই খারাপ, সেজন্য এখানে বসে আছি। কিন্তু এরপরেও লুয়োজি আর তার বান্ধবী তার এই কথা একদমই বিশ্বাস করে না, আর তারা দুজন তাকে বলে সে যেন দ্রুত সেখান থেকে নেমে আসে। কিন্তু ফেইয়ানের পা ব্যথা ছিল, তাই সে ওখান থেকে উঠতে পারছিল না। তারা দুজন মিলে তাকে সেখান থেকে উঠতে সাহায্য করছিল। নিচে থেকে তাদের এই সব কাণ্ড দেখে ভার্সিটির সব স্টুডেন্টরা সেখানে জড়ো হয়ে যায় এবং তাদের ভিডিও করতে শুরু করে। তাদের দুজনের অনেক ভয় করছিল। ফেইয়ানকে যখন লুয়োজি হাত ধরে উপরে টেনে উঠাতে যায়, তখন সে তাদের দুজনকে এমন ভাবে ধরে টান দেয় যে তারা দুজনই ছাদ থেকে নিচে পড়ে যায়। নিচে পড়ে যাওয়ার সময় লুয়োজি প্রচন্ড ভয় পায়। তখন সে আবার আগের মতো বিভিন্ন স্বপ্ন দেখতে থাকে আর সাথে সাথে টাইম ট্রাভেল করে অন্য আরেকটা দুনিয়াতে চলে যায়। কিন্তু এবার সে একা নয়, বরং তার বান্ধবী লিজিকেও তার সাথে করে নিয়ে এসেছিল। এখানে আসার পরে আশেপাশের পরিবেশ দেখে তারা অনেক অবাক হয়, কারণ তারা এখন কয়েকশো বছর পেছনে চলে গিয়েছে। লুয়োজি যেহেতু এর আগেও এই ধরনের স্বপ্ন দেখেছে, এজন্য সে তার বান্ধবীকে বলে সে যেন চিন্তা না করে, কারণ লুয়োজি এর আগেও এই ধরনের স্বপ্ন দেখেছে। হয়তো তারা দুইজনই এখন পৃথিবীতে কোমায় আছে, আর জেগে উঠলেই হয়তো তারা নিজেদেরকে হসপিটালে আবিষ্কার করবে। কিন্তু তার বান্ধবীর এটা কোনো স্বপ্ন মনে হয় না, তার এটা সত্যিকারের ঘটনা বলে মনে হচ্ছিল। তার মনে হচ্ছিল তারা বাস্তবেই আছে। এরপর তারা দুজন আড়ালে লুকিয়ে লুকিয়ে সেখানে সবকিছু দেখতে থাকে। এই রাজ্যের নাম হলো চি, আর এটা হলো চি রাজ্যের রাজা, তার নাম হলো সাং। সে তার সৈন্য এবং দলবল নিয়ে তার মা এবং প্রাইম মিনিস্টারের সঙ্গে দেখা করতে এসেছে। তার মা এবং প্রাইম মিনিস্টার একে অন্যকে ভালোবাসে, কিন্তু সে এখানে একজন সৈন্যকে ধরে নিয়ে এসেছিল যে রাজা সাংকে মেরে ফেলার চেষ্টা করেছে, আর এই সৈনিককে পাঠিয়েছিল প্রাইম মিনিস্টার। এত বড় একটা অপরাধ করার কারণে রাজা প্রাইম মিনিস্টারকে মেরে ফেলার জন্য সেখানে থাকা সকল সৈন্যদেরকে মেরে ফেলে। এরপর যখনই সে প্রাইম মিনিস্টারকে মারতেই যাবে, তখন লুয়োজি সেখানে ভয় পেয়ে চেঁচিয়ে ওঠে। তখন রাজা তাকে খেয়াল করে, কিন্তু সে তাকে কিছু বলে না। এরপর সে যখন আবারও প্রাইম মিনিস্টারকে মারতেই যাবে, তখনই তার মা এসে তাকে বাধা দেয় আর তাকে বলে দয়া করে তাকে মেরো না। তিনি তার ছেলের কাছে অনেক কাকুতি মিনতি করতে থাকে যেন সে প্রাইম মিনিস্টারকে না মারে, কিন্তু তার ছেলে তার কোনো কথাই শোনে না, বরং সে প্রহরীদেরকে আদেশ করে তারা যেন রানীমাকে প্রাসাদে নিয়ে গিয়ে আটকে রাখে আর সেখান থেকে যেন সে বেরোতে না পারে। রানীমাকে সেখান থেকে সরিয়ে দেওয়ার পরে তিনি প্রাইম মিনিস্টারকে মেরে ফেলে। এত মানুষকে এভাবে মেরে ফেলতে দেখে লুয়োজি আর তার বান্ধবী ভয়ে কাঁপতে শুরু করে। এখন তারা সবাই তাদের দুজনের দিকে যায় আর তাদেরকে জিজ্ঞাসা করে এমন অদ্ভুত পোশাকে তারা এখানে কি করছে আর তারা কোথা থেকে এসেছে। সাং যখন লুয়োজির দিকে তাকায়, তখন সে দেখতে পায় এটাই সেই মেয়ে যাকে সে স্বপ্নে দেখেছিল। এজন্য সে তাদেরকে আর বেশি কিছু বলে না এবং তাদেরকে সঙ্গে করে নিয়ে প্রাসাদে চলে যায়। প্রাসাদে যাওয়ার পর রাজা তাদেরকে দামি পোশাক এবং সোনা দানা অলংকার গিফট করে। এটা দেখে তো লুয়োজি খুশি হয়ে যায় আর বলে আমি তো বড়লোক হয়ে গেলাম। তখন তার বান্ধবী তাকে বলে আমার মনে হচ্ছে আমরা 1000 বছর পেছনে চলে এসেছি। আমরা যে ইতিহাসের বইয়ে পড়েছিলাম সেই চি রাজ্যই হলো এটা, আর আমার মনে হয় আমাদেরকে যে ধরে নিয়ে এসেছে সে
হলো এই রাজ্যের রাজা। ইতিহাসে পড়েছিলাম এই রাজা অনেক বুদ্ধিমান এবং দক্ষ ছিল, কিন্তু সে তার জীবনে কখনো বিয়ে করেনি, এমনকি তার কোনো বংশধরও ছিল না। এটা শুনে লুওজি তাকে বলে, আমার মনে হয় সে গে। তখনই তাদের কথার মাঝখানে সেখানে একজন সার্ভেন্ট চলে আসে, আর সে তাদেরকে বলে রাজা লুওজিকে ডেকে পাঠিয়েছে, তিনি তার সঙ্গে কথা বলতে চান। এদিকে রাজা সাং লুওজির ছবি হাতে নিয়ে বসেছিল, কারণ সে তাকে স্বপ্নে দেখার পরে এই ছবিটা আর্ট করিয়ে নিয়েছিল। তারা মনে করেছিল লুওজি আর তার বান্ধবী হয়তো কোনো পরী। যখন তারা দুজন সেখানে আসে তখন রাজা তাদের দুজনকে ভালোভাবে আপ্যায়ন করে। লুওজি সেখানে বসে খাবার খাচ্ছিল আর রাজার সঙ্গে চাপা মারছিল। আসলে তার এই বেশি কথা বলার স্বভাব অনেক আগে থেকেই ছিল। তার বান্ধবী পাশে থেকে তাকে এত বকবক করতে বারণ করছিল, কিন্তু তবুও সে রাজাকে বানিয়ে বানিয়ে অনেক কিছু বলে। সে রাজাকে বলে তারা দুজন স্বর্গ থেকে এসেছে, ক্লোন পর্বতে এসে নেমেছিল তারা। তখন রাজা তাকে জিজ্ঞাসা করে সে কি হাতে আঘাত পেয়েছে। তখন লুওজি তাকে জানায় তার হাতের এই দাগটা জন্ম থেকেই ছিল। সে রাজাকে বলে তারা দুজন তাকে আশীর্বাদ দিতে এসেছে, যেন সে এই পুরো পৃথিবীর প্রত্যেকটা রাজ্যকে একত্র করতে পারে এবং পুরো পৃথিবীর রাজ্য জয় করে রাজা হতে পারে। এই কাজে তারা দুজন রাজাকে সাহায্য করবে। এটা শুনে রাজা ভীষণ খুশি হয়ে যায় আর তাদেরকে পুরস্কৃত করতে চায়। লুওজি নিজেও পুরস্কার নিতে চায়। তখন রাজা তাদের সবার সামনে ঘোষণা করে এবং বলে আজকে সে লুওজিকে বিয়ে করবে এবং তাকে নিজের রানী করবে। এটা শুনেই তো তারা দুজন ভীষণ অবাক হয় আর লুওজির চাপাবাজিও বন্ধ হয়ে যায়। সে তার বান্ধবীর কাছে হেল্প চাইলে তার বান্ধবী বলে তুমি নিজেই তো নিজেকে বিপদে ফেলেছো আর সাথে আমাকেও। তার বান্ধবী কথা কম বললেও সে অনেক বুদ্ধিমতী ছিল। সে জানতো রাজা যে হুকুম দিয়েছে এই হুকুমের অমান্য করলে তাদের মরতে হবে। এই জন্য সে রাজার কাছ থেকে কিছুদিন সময় চেয়ে নেয় আর রাজাকে বলে এই মুহূর্তে সে বিয়ে করতে পারবে না, কারণ বিয়ে করার জন্য তার বাবা মায়ের পারমিশন নিতে হবে। তারা প্রথমে স্বর্গ থেকে তার বাবা মায়ের পারমিশন নেবে, এরপরে তারা বিয়ে করবে। এটা শুনে রাজা তাদের দুজনকে 3 দিনের সময় দেয়। এরপর তারা দুজন আবারও প্রাসাদে ফিরে যায়। লুওজি রুমে গিয়ে আবারও লোভে পড়ে সব সোনাদানা বেঁধে নিচ্ছিল। তখন তার বান্ধবী তাকে এসব করতে বারণ করে আর বলে আমাদেরকে দ্রুত এখান থেকে বের হওয়ার কোনো উপায় খুঁজতে হবে, আর এই কাজে আমাদেরকে সাহায্য করতে পারেন রানীমা। এই বুদ্ধি করার পরে তারা দুজন মিলে গিয়ে রানীমায়ের সাথে দেখা করে। রানীমা সেখানে প্রাইম মিনিস্টারের মারা যাওয়ার শোকে বসে বসে কান্না করছিল। সেখানে তারা দুজন এসে রানীমাকে বলে রাজা তাদের দুজনকে পাঠিয়েছে, কারণ তারা দুজন হলো স্বর্গ থেকে আসা পরী। এটা শুনে রানীমা তাদের দুজনের সামনে হাঁটু গেড়ে বসে পড়ে আর তাদের দুজনকে বলে দয়া করে আমার মৃত ভালোবাসার মানুষ প্রাইম মিনিস্টারকে তোমরা আশীর্বাদ করে দাও যেন সে স্বর্গে যেতে পারে। আসলে প্রাইম মিনিস্টার ছিল তার হাজবেন্ড আর সাংয়ের সৎ বাবা। তিনি নিজের ছেলেকে যেমন ভালোবাসেন তেমনি তার হাজবেন্ডকেও অনেক ভালোবাসতেন। রানীমায়ের এমন দুর্বলতার সুযোগ নিয়ে লিজিউ তাকে বলে আপনি চাইলে আমরা এখান থেকে মুক্ত হতে পারি, এরপরে আমরা আমাদের মতো চলে যাব আর আপনি এখান থেকে মুক্ত হয়ে নিজের মতো বাঁচবেন। আপনাকে আর বন্দী হয়ে থাকতে হবে না। যেহেতু আপনি এই রাজ্যের রাজমাতা, তাই আপনি চাইলেই নিজের জন্য আলাদাভাবে শাসন ব্যবস্থা তৈরি করতে পারবেন। তাদের এই বুদ্ধি শোনার পরে রাজমাতা তাদেরকে সেখান থেকে একটা বেরিয়ে যাওয়ার গোপন রাস্তার কথা বলে, যে রাস্তা তাদেরকে এই প্রাসাদ থেকে বাহিরে বেরিয়ে যেতে সাহায্য করবে। তারা তিনজন মিলে সেই সুড়ঙ্গের পথ ধরে নিচে চলে যেতে শুরু করে। এদিকে রাজা সং জানতে পেরে যায় যে তারা দুই বান্ধবী তার মায়ের সঙ্গে দেখা করতে গিয়েছে। এটা শুনে সে তার মায়ের সাথে দেখা করতে চলে যায়, কিন্তু তখন প্রহরীরা তাকে জানায় রাজমাতা তাদেরকে বলেছে তারা একান্তে কথা বলছে, তাদেরকে যেন ডিস্টার্ব না করা হয়। এটা শুনে রাজা সং অনেকক্ষণ বাহিরে দাঁড়িয়ে অপেক্ষা করে, কিন্তু ভেতরে থেকে কোনো আওয়াজ আসছিল না, এমনকি ভেতর থেকে কেউ বাহিরেও বের হচ্ছিল না। এই জন্য রাজা ঘরের ভেতরে প্রবেশ করে। ভেতরে ঢুকে তিনি দেখতে পান সেখানে একটা মোবাইল ফোনে গান বাজছে, যেটা দেখে সে ভয় পেয়ে ওই মোবাইলটি ফেলে দেয়। এরপরে সে সামনে এগুলোই দেখতে পায় রানীমা যে বিছানায় বিশ্রাম নেয় তার নিচে একটা সুড়ঙ্গের পথ খোলা রয়েছে, আর সে বুঝতে পারে যে তারা সেই পথ দিয়েই পালিয়েছে। এটা দেখে তো রাজা ভীষণ রেগে যায় আর তার প্রহরীদেরকে নিয়ে তখনই বেরিয়ে পড়ে তাদেরকে ধরার জন্য। এদিকে তারা তিনজন সুড়ঙ্গ পথ থেকে বেরিয়ে পালিয়ে যাচ্ছিল, কিন্তু ততক্ষণে সেখানে রাজা সৈন্যদেরকে নিয়ে চলে আসে আর তাদেরকে ধরে ফেলে। রানীমা তাদের দুজনকেই প্রোটেক্ট করার চেষ্টা করে আর বলে তাদের দুজনের কোনো দোষ নেই, তারা দুজন
দুজন আমাকে পালাতে সাহায্য করছিল। তখন রাজা তাকে বলে, আপনি মা হিসেবে অনেকবার ভুল কাজ করেছেন এবং ব্যর্থ হয়েছেন, আর এবার আমার হুকুমের অমান্য করে আমাকে অসম্মান করেছেন। আপনার আর বেঁচে থাকার অধিকার নেই। রাজা তার মাকে মারতে চান। তখন লুওজি রাজমাতার সামনে চলে আসে আর রাজার উপরে ভীষণ রেগে যায়। তখন রাজা তার মাকে তরোয়ার দিয়ে মারতে চাইলে সে তার তরোয়ার ধরে ফেলে। এটা দেখে পাশে থেকে একজন সৈন্য লুওজিকে চাকু দিয়ে আঘাত করতে গেলে সে প্রচন্ড ভয় পেয়ে চিৎকার দিয়ে ওঠে, আর সঙ্গে সঙ্গে সে আবারও টাইম ট্রাভেল করে। কিন্তু এইবার রাজাও তার পৃথিবীতে তার সঙ্গে চলে এসেছিল, আর তার বান্ধবী লিজিও চিরাজ্যেই থেকে গিয়েছে। তাদের দুজনকে রাস্তার মাঝে এমন অদ্ভুত পোশাক এবং অদ্ভুত ভঙ্গিতে দাঁড়িয়ে থাকতে দেখে অনেক লোকজন জড়ো হয়ে যায়। রাজা আশেপাশের এমন পরিবেশ দেখে ভয় পেয়ে যায়। লুওজি রাজাকে এখানে দেখে অনেক বিরক্ত হয়ে যায়, আর সে তার সাথে ঝগড়া করে সেখান থেকে চলে যায়। রাজা এত লোকের ভিড়ে সেখান থেকে বের হতে পারে না। লুওজি সরাসরি তার বাড়িতে চলে আসে, যেখানে তার বাবা মা টিভি দেখছিল। সে তার বেডরুমে যায় এবং তার সঙ্গে ঘটে যাওয়া সব ঘটনাগুলো মনে করতে থাকে। ভার্সিটির ছাদ থেকে পড়ে যাওয়া থেকে শুরু করে চিরাজ্য থেকে টাইম ট্রাভেল করে এখানে চলে আসা, তার কাছে এখনো এই সব কিছু স্বপ্নের মতোই লাগছিল। সে ভাবছিল এই সবকিছুই হয়তো তার স্বপ্ন, আবার ঘুমালে হয়তো সবকিছুই ঠিক হয়ে যাবে। এই জন্য সে ঘুমিয়ে পড়ে। এদিকে ফেইয়ান তার রুমে চলে আসে। তার রুমমেট হলো তার কাজিন জিং জিং। এতক্ষণ থেকে সে তাকে ফোন করছে, তাকে ফোনে পাচ্ছে না জন্য জিং জিং অনেক রেগে যায়। সে তাকে বলে, তুমি কি সুইসাইড করতে গিয়েছিলে? ফেইয়ান বলে সে সুইসাইড করতে যায়নি, আর সেখানে লুওজি এবং তার বান্ধবী তার সঙ্গে দেখা করতে এসেছিল। জিং জিজ্ঞাসা করে তারপর তারা কোথায় গিয়েছে, তাদের কোনো খোঁজ পাচ্ছি না কেন। ফেইয়ান বলে তারা সেখানে আমাকে নিতে এসেছিল, এরপরে কি হয়েছে আমার কিছুই মনে নেই, শুধু মনে আছে আমি ছাদ থেকে একাই নেমে এসেছি। এটা শুনে জিং তাকে কেয়ারলেস বলে সেখান থেকে চলে যায়। এদিকে লুওজি আবারও স্বপ্ন দেখে, আর হঠাৎ করে তার মনে পড়ে চিরাজ্যে যখন সে গিয়েছিল তখন সেখানে তার সঙ্গে তার বেস্ট ফ্রেন্ডও গিয়েছিল। এটা মনে পড়ার সাথে সাথে সে তার বান্ধবীকে কল করে, কিন্তু তার বান্ধবীর ফোন বন্ধ ছিল। তখন সে অনেক চিন্তায় পড়ে যায় আর ভাবতে থাকে তার সঙ্গে আসলে কি হচ্ছে। অন্যদিকে রাজা সাংকে রাস্তা থেকে পুলিশেরা ধরে নিয়ে গেছিল, আর তার হাতে হাত করা লাগিয়ে তাকে জিজ্ঞাসাবাদ করছিল সে এরকম অদ্ভুত পোশাক পরে এবং তরোয়ার নিয়ে রাস্তায় ঘোরাফেরা করছিল কেন। তার কাছে সঠিক কোনো তথ্য জানতে না পেরে পুলিশেরা তাদের কাছে থাকা একটা কার্ড দেখিয়ে তাকে বলে, এই মেয়েটিকে তুমি চিনো যে কার্ডটা তোমার কাছে ছিল? তখন সে তাদেরকে জানায় সে এই মেয়েটিকে চেনে। পরের সিনে আমরা হিমোকে মেডিকেলে দেখি। সে তার কাজ শেষ করে তার গার্লফ্রেন্ড লিজিউকে অনেকবার কল করে, কিন্তু তার মোবাইল বন্ধ ছিল। এই জন্য সে তার বান্ধবী লুওজিকে কল করে জিজ্ঞাসা করে তার বান্ধবী কোথায়, তার কোনো খোঁজ নেই কেন। তখন সে তাকে জানায় সে রুমে নেই, তাই সে কিছু বলতে পারছে না। এই কথা শুনে তার বয়ফ্রেন্ড কল কেটে দেয়। এরপর লুওজি তার বান্ধবীদেরকে কল করে জিজ্ঞাসা করে লিজিউ তাদের বাড়িতে গিয়েছে কিনা, কিন্তু সে তার বান্ধবীর কোনো খোঁজই পাচ্ছিল না। তখনই তাকে পুলিশ স্টেশন থেকে কল করা হয় এবং বলা হয় তারা রাস্তা থেকে একটা ছেলেকে ধরে এনেছে, যেই ছেলের কাছে তার আইডি কার্ড পাওয়া গিয়েছে, কিন্তু সে তাদেরকে বলে আমি কাউকে চিনি না। এটা বলে কল কেটে দেয়। এরপরে তার মনে পড়ে যে তার সঙ্গে চিরাজ্যের রাজা টাইম ট্রাভেল করে এখানে এসেছে। এবার সে নিচে যাওয়ার পরে কেউ তাদের দরজায় কলিং বেল বাজায়। এটা শুনে সে দরজা খোলে আর বাইরে পুলিশকে দেখে ঘাবড়ে গিয়ে দরজা বন্ধ করে দেয়। কিন্তু একটু পরে সে আবারও দরজা খুলে দেয় আর পুলিশকে বলে আমি কি আপনাকে কোনো সাহায্য করতে পারি, আপনি এখানে কেন এসেছেন? তখন সেই পুলিশ সাংকে তার সাথে নিয়ে এসেছিল আর তাকে বলছিল এই লোকটির কাছে আপনার আইডি কার্ড ছিল। সে বলছে আপনি তাকে চিনেন, কিন্তু আপনি বলছেন আপনি তাকে চিনেন না। আসলেই আপনাদের কি সমস্যা সেটা আমাকে খুলে বলুন। এসব শুনে সে একটু বিপদে পড়ে যায়। এজন্য সে পুলিশদেরকে হাসতে হাসতে বলে আসলে আজকে আমাদের দুজনার স্টেজে প্লে করার কথা ছিল, কিন্তু আমি তার রানী সেজে যেতে পারিনি। এজন্যই সে রাজা সেজে পাগলামো করেছে, আর তার মাথায়ও একটু সমস্যা আছে। এটা শুনে পুলিশ রেগে যায় আর বলে এমন খামখেয়ালির কাজ আর কখনো করবেন না। এটা বলে সে তার একটা স্বাক্ষর নেয় এবং সাংকে সেখানে রেখেই চলে যায়। তখন লুওজি দ্রুত দরজা বন্ধ করতে গেলে রাজা আটকায় আর সে জোর করেই ভেতরে প্রবেশ করে। এরপর তাদের দুজনের মধ্যে আবারও ঝগড়া শুরু হয়ে যায়। লুওজি বুঝতে পারে রাজার সঙ্গে ঝগড়া করে কোনো লাভ হবে না, বরং
সে নিজেই বিপদে পড়বে। তাই সে এবার রাজার সঙ্গে নরম গলায় কথা বলে আর তাকে বলে, দয়া করে আপনি একটু আমার সঙ্গে উপরে চলুন। আপনি তো অনেকক্ষণ না খেয়ে আছেন, আপনার ক্ষুধাও লেগেছে, চলুন আপনাকে খেতে দেব আর একসঙ্গে বসে কথা বলি। এরপর সে সাংকে উপরে নিয়ে গিয়ে নুডলস খেতে দেয়, কিন্তু সাং এটা খেতে চাইছিল না। তখন লুওজি সেই নুডলসটা নিয়ে খেতে শুরু করে। এরপর রাজা তার কাছ থেকে সেই নুডলসটা নিয়ে খেতে শুরু করে। এটা দেখে লুওজি বুঝতে পারে যে রাজা আসলে এতক্ষণ এটা খাচ্ছিল না, কারণ সে মনে করেছিল এটার ভেতরে হয়তো কিছু মেশানো রয়েছে। তখন লুওজি তাকে বোঝায় আর তাকে বলে এই রাজ্য তাদের রাজ্যের মতো নয়, এটা হলো একটা মডার্ন যুগ। তখন সাং এটা শুনে কিছুই বুঝতে পারে না আর সে তাকে বোঝানোর জন্য বলে এটা হলো স্বর্গের ডাক নাম। আমরা এখানে শান্তি মতো থাকতে পছন্দ করি, এমন মারামারি করলে তোমাকে এখান থেকে বের করে দেওয়া হবে। এরপর সে চুপচাপ খাবার খেয়ে নেয় আর তাকে বলে তার ক্ষুধা এখনো মেটেনি, সে আরো কিছু খেতে চায়। তখন লুওজি তাকে আরো খাবার খেতে দেয় আর সে খেতে শুরু করে। লুওজি তাকে বুঝিয়ে বলে এখানে থাকতে হলে সে তার ইচ্ছা মতো থাকতে পারবে না, এখানে অনেক নিয়ম কানুন আছে, সেগুলোকে মেনে চলতে হবে। লুওজি তাকে যা বলবে এখন থেকে তাকে সেসব কথা মেনে চলতে হবে। সাং যেহেতু এখানে আর রাজা নয়, একজন সাধারণ মানুষ, এজন্য সে তার কথা বিশ্বাস করে এবং তার কথা মতো চলতে চায়। লুওজি তাকে বলে সবার প্রথমে তোমাকে এই পোশাক পরিবর্তন করতে হবে। এই জন্য সে তাকে তার বাবার একটা লুঙ্গি আর গেঞ্জি পরিয়ে দেয় আর তাকে বলে আমাদের এখানে ছেলেরা এই পোশাক পরে আরাম পায়, এখন তুমি ঘুমাতে যেতে পারো। তাদের কথার মাঝেই লুওজির মা চলে আসে। তখন সে ভয়ে সংকে তার আলমারির ভেতরে লুকিয়ে ফেলে। তার মা তার সঙ্গে একটু কথা বলতে এসেছিল, কিন্তু সে তার মায়ের সঙ্গে দ্রুত কথা বলে তার মাকে বের করে দেয়। এরপরে সাং আলমারির ভেতর থেকে বেরিয়ে এসে চিৎকার করে বলতে থাকে তাকে সে এর ভেতরে কেন বন্দি করে রেখেছিল। তখন লুওজি তাকে চুপ করতে বলে আর তাকে বলে একটু আগেই তার মা তার সাথে দেখা করতে এসেছিল। তখন সাং তাকে বলে তাকে সতর্ক থাকতে হবে, যদি তার রানীকে কেউ ক্ষতি করে ফেলে। তখন লুওজি তার উপরে রেগে যায় আর তাকে বলে তোমার কোনো আইডিয়া আছে একজন মা তার সন্তানকে কতটুকু ভালোবাসে? তাহলে সে কেন আমার ক্ষতি করবে? তুমি তো তোমার নিজের মাকেও ভালোবাসো না, বরং তাকে বন্দি করে রেখেছিলে। আমরা যখন তার সঙ্গে দেখা করতে গিয়েছিলাম তখন বুঝতে পেরেছি প্রাইম মিনিস্টার তোমাকে মারার প্ল্যান করেছিল। এই সম্পর্কে তোমার মা কিছুই জানতো না, এমনকি তিনি তোমাকে অনেক ভালোবাসে। তিনি আমাদেরকে বলেছিল তোমার জন্য দোয়া করতে, উল্টো তুমি কিনা তাকে মেরে ফেলতে চেয়েছিলে। এসব কথা শুনে তার অনেক খারাপ লাগে। সে লুওজিকে বলে আসলে আমি আমার মাকে মারতে চাইনি। এসব কথা শেষে লুওজি তাকে নিচে শুয়ে পড়তে বলে, যেখানে সে তার জন্য বিছানা করে রেখেছিল। কিন্তু সাং নিচে শোবে না, বরং সে তাকে তার পাশে শুতে বলছিল। এটা শুনে লুওজিও রেগে বলে একটা ছেলে আর মেয়ে কখনো পাশাপাশি শয় না। তখন সাং তাকে বলে তুমি আমার রানী, তাহলে তুমি কেন আমার পাশে শোবে না? লুওজি তাকে বলে এখনো আমাদের বিয়ে হয়নি। রাজার সঙ্গে কথায় না পেরে সে নিচে শুয়ে পড়ে। পরের দিন সকালে ঘুম থেকে ওঠার পর থেকেই সাংয়ের শরীর অনেক চুলকাচ্ছিল, এমনকি তার জ্বরও চলে এসেছিল। এটা দেখে লুওজি তাকে ডাক্তারের কাছে নিয়ে যাওয়ার জন্য বের হয়। তখন তারা ট্যাক্সিতে ওঠে। তখন সাং অনেক ভয় পাচ্ছিল, কারণ এর আগে সে কখনোই গাড়িতে ওঠেনি। এটা দেখে লুওজি তাকে বলে তোমরা যেমন ঘোড়ায় চড়ে এক জায়গা থেকে আরেক জায়গায় যাও, তেমনি আমাদের এখানে গাড়ি ব্যবহার করা হয়, তাই একদম ভয় পেও না, তোমার কিছুই হবে না। এরপর সে তাকে নিয়ে হাসপাতালে যায়। হাসপাতালের পরিবেশ দেখে সাং অনেক ভয় পাচ্ছিল, কিন্তু এরপরেও সে তাকে জোর করে নিয়ে তার বন্ধু হিমোর কাছে যায়। সেখানে হিমো তার চিকিৎসা করে আর তাকে বলে তার অ্যালার্জি হয়েছে। সে কি এমন কিছু খেয়েছিল যেটাতে তার অ্যালার্জি? এর আগেও কি এমন কিছু হয়েছিল? এই বিষয়ে তো লুওজি কিছুই জানতো না, তাই সে তাকে ঠিক মতো কিছুই বলতে পারে না। হিমো তাকে বলে এরপর থেকে তার খাবারের খেয়াল রাখতে হবে, তাকে কোনো অ্যালার্জি জাতীয় খাবার খেতে দেওয়া যাবে না। এবার তারা দুজন হিমোর চেম্বারে যায়। হিমো তাকে পার্সোনালি জিজ্ঞাসা করে তুমি যে ছেলেকে নিজের কাজিন বলছো সে কি আসলেই তোমার কাজিন? তুমি তো এর আগে কোনোদিনও তার ব্যাপারে বলনি, আর তোমার বান্ধবীরও তো কোনো খোঁজ নেই। এটা শুনে লুওজি হিমোকে বলে আমি তোমাকে সব সত্যি ঘটনা খুলে বলবো, কিন্তু তুমি কি আমাকে বিশ্বাস করবে? প্রথমে তো সে তার কথা বিশ্বাস করতে চাইছিল না, ভাবছিল এটা গল্প, কিন্তু এরপরে সে তার সম্পূর্ণ ঘটনা শোনে। আপাতত সে তার কথা বিশ্বাস করে এবং তাকে সাহায্য করতে চায়, যেন তারা খুব দ্রুত চি রাজ্য
থেকে লিজিউকে ফিরিয়ে আনতে পারে। এজন্য হিমো তাকে সাহায্য করে। তারা সাংকে চুপি চুপি গার্লস হোস্টেলে নিয়ে যায়। সেখানে লুওজি আর লিজিউ থাকতো। তারা অনেক কষ্ট করে লুকিয়ে হোস্টেলে চলে যায়। এরপরে হিমো সাংকে মেডিসিন খেতে বলছিল। তখনই হঠাৎ সাং রেগে তার গলা চেপে ধরে। লুওজি তাকে এটা করতে বারণ করে। তখন রাজা বলে, আমাকে এখনই আমার রাজ্যে পাঠিয়ে দাও, নয়তো আমি তাকে মেরে ফেলবো। তখন সে তাকে অনেক বুঝিয়ে সুঝিয়ে বলে সে তাকে তার রাজ্যে পাঠিয়ে দেবে। এটা শুনে সে হেমোকে ছেড়ে দেয়। তখন সে তাকে আসল সত্যি ঘটনা বলে দেয় যে এটা আসলে কোনো স্বর্গ নয়, বরং এটা হলো 1000 বছর পরের দুনিয়া। সে আর তার বান্ধবী বিল্ডিং থেকে পড়ে যাওয়ার পর তাদের দুনিয়াতে পৌঁছে গিয়েছিল। এরপর আবার সেখান থেকে এখানে ফিরে এসেছে, মানে তারা টাইম ট্রাভেল করেছে। সাং বুঝতে পারে যতবার সে মরতে চেয়েছিল ততবার সে টাইম ট্রাভেল করেছে। এজন্য সে তাকে মেরে ফেলতে চায়, কিন্তু লুওজি টাইম ট্রাভেল করে না। সাং তাকে বলে, তাহলে এবারে তুমি টাইম ট্রাভেল করলে না কেন? লুওজি বলে, আমি নিজেও জানি না কিভাবে টাইম ট্রাভেল করতে হয়, এটা আমার অজান্তেই হয়ে যায়। তখন সে তাকে মেরে ফেলার হুমকি দেয়। লুওজি বলে সে তাদের রাজ্যে তার বান্ধবীকে ভুল করে রেখে চলে এসেছে। এখন সে তার বান্ধবীর জন্য অনেক কষ্ট পাচ্ছে। সে নিজেও চায় ওই রাজ্যে গিয়ে তার বান্ধবীকে পুনরায় ফিরিয়ে আনতে। এসব কথার মাঝে হিমো সাংকে শান্ত করার চেষ্টা করে। লুওজি কান্না করছিল, সে তাকেও সান্ত্বনা দিচ্ছিল। পাশের রুমে থাকা ফেইয়ান তার কাজিন জিংজিংকে বলে, পাশের রুমে থেকে অনেক আওয়াজ আসছে, তুমি কি শুনতে পেয়েছো? কিন্তু তার ফোনে তো হেডফোন লাগানো ছিল, তাই সে কিছুই শুনতে পায়নি। তখনই তার কাছে তার মায়ের ফোন আসে। আসলে তার মায়ের কোম্পানিতেই লুওজি চাকরি করে। আজকে তাদের কোম্পানিতে একটা ডিল হবে। অন্য একটা কোম্পানির লোকেরা তাদের কোম্পানির সাথে ডিল করতে আসবে। এজন্য তার মা লুওজিকে ডিনারের জন্য ইনভাইট করতে বলে, যেন লুওজি সেই লোকগুলোকে ইমপ্রেস করতে পারে। এটা শুনে জিংজিং লুওজির দরজায় নক করে। তখন সে বেরিয়ে আসে। তখন প্রথমেই সে জিজ্ঞাসা করে ভেতরে এত আওয়াজ কিসের? তখন সে উত্তর দেয়, কিছু না। জিংজিং তার সঙ্গে সবসময় খারাপ ব্যবহার করে। এবারও সে তার সঙ্গে অনেক রুড ব্যবহার করে আর বলে, আজকে আমার মায়ের কোম্পানির সাথে আরেকটা বড় কোম্পানির ডিল হবে। সেখানে সন্ধ্যা 6টায় তাকে ডিনারের জন্য যেতে বলেছে, তাই অবশ্যই তোমাকে সেখানে যেতে হবে। লুওজি বলে সে আজকে একটু ব্যস্ত আছে। এটা শুনে জিংজিং তাকে অনেক কথা শুনিয়ে দেয় আর তাকে বলে, ভুলে যেও না, তোমাকে চাকরি আমার মা দিয়েছে। যদি তুমি ঠিক মতো কাজ না করো তাহলে তোমাকে বের করে দেব। এটা শুনে সে মন খারাপ করে রুম থেকে চলে যায়। সাং তাকে জিজ্ঞাসা করে বাহিরে কে তার সঙ্গে এরকম বেয়াদবি করার সাহস পাচ্ছে। তখন লুওজি তাকে রেগে বলে, সেটা তোমার ভাবতে হবে না। হিমো তাকে দুশ্চিন্তা করতে বারণ করে। সে বলে, আমি তার সঙ্গে আছি, তুমি নিশ্চিন্তে সেখানে যেতে পারো। 2 ঘন্টারই তো ব্যাপার, আমি সাংয়ের দেখাশোনা করব, তুমি যাও। এরপরে লুওজি তার বাকি 2 জন রুমমেটের সাথে কোম্পানিতে চলে যায়। সেখানে যাবার পরে তারা ব্যবসা নিয়ে কথাবার্তা বলে। মিস্টার ওয়াং তাদের কোম্পানিতে ইনভেস্ট করার সম্পর্কে কথা বলতে এসেছিল। এখন জিংজিং সেখানে লুওজিকে বাহানা করে একের পর এক ড্রিঙ্কস করাতে থাকে, যার কারণে সে নেশাগ্রস্ত হয়ে যায়। তার এমন অবস্থা দেখে পাশে থাকা মিস্টার ওয়াং তার সুযোগ নিতে শুরু করে, কিন্তু এটা দেখে তারা কিছুই বলে না। ফেইয়ানের এই বিষয়টা খুবই খারাপ লাগে। এই জন্য সে গোপনে একটা ছবি তুলে হিমোকে পাঠিয়ে দেয়। পাশে থেকে সাং এই ছবি দেখে ফেলে। তখন সে প্রচন্ড রেগে যায় আর এক মুহূর্ত দেরি না করে সে বেরিয়ে পড়ে। এদিকে ফেইয়ান তাদেরকে বলছিল লুওজি নেশাগ্রস্ত হয়ে পড়েছে, তাই তাকে বাড়ি নিয়ে যেতে, কিন্তু তারা বলছিল একটু নেশা হতে দাও, কোনো সমস্যা নেই। ততক্ষণে সেখানে তারা দুজনেই পৌঁছে যায়। সাং লুওজির পাশে সেই লোকটাকে দেখে প্রচন্ড রেগে যায় আর তার হাত ধরে মোচড় দিয়ে ভেঙে দেয়। সেখানে থাকা সবাইকে একে একে মারে। এরপর মিস্টার ওয়াংকে আচ্ছা মতো ধোলাই দেয়। এটা দেখে তো আশেপাশে সবাই ভয় পেয়ে যায়। এই ঘটনার পরে তাদেরকে পুলিশ স্টেশনে নিয়ে যাওয়া হয়, কারণ সাং মারধর করেছিল। হিমো লুওজিকে লেবুর পানি খাওয়ায় যেন সে একটু স্বাভাবিক হতে পারে। পুলিশ সাংকে দেখে বলে, আবারও তুমি এসেছো? তুমি কি সবসময় ঝামেলা করে বেড়াও? আর তুমি এটা কি হেয়ার কাট দিয়ে রেখেছো? দেখে মনে হচ্ছে কোনো আর্টিস্ট। এরপরেই সেখানে হিমো আসে আর নিজেকে ডাক্তার পরিচয় দেয়, যেটা শুনে পুলিশ একটু নর্মাল হয়। সে তাদেরকে বোঝায় সাং কোনো দোষ করেনি, বরং সেখানে থাকা লোকেরাই বেয়াদবি করেছিল। এসব কিছু বলে সে তাদেরকে মুক্ত করে ওখান থেকে নিয়ে চলে আসে। হিমোর হাসপাতাল থেকে একটা ইমার্জেন্সি পেশেন্টের ডাক এসেছিল, এই জন্য সে সাংকে বলে লুওজিকে দেখে শুনে বাড়িতে নিয়ে যেতে। এটা বলে সে হাসপাতালে চলে যায়। এরপরে লুওজি সাংকে এত মারামারি করার জন্য বকা দেয়। সে বলে, এই পৃথিবীতে তুমি কোনো রাজা নও আর আমিও রানী নই,
এখানে চাইলেই সবকিছু করা যায় না। তুমি যাদেরকে মেরেছো তাদের আন্ডারে আমি কাজ করি। এখানে মধ্যবিত্তদের অনেক কষ্টে চলতে হয়। পড়াশোনা শেষ করার পরে আমাদের কোনো কাজ খুঁজতে হয়, আর সেই কাজ করতে করতেই পড়াশোনা চালিয়ে যেতে হয়, নয়তো আমরা নিজেদের খরচ চালাতে পারি না। তুমি তো এসব বুঝবে না, কিন্তু দয়া করে এরপর থেকে আর কোনো সমস্যা করো না। তখন সাং তাকে বলে, তোমাকে যদি কেউ ফুলের টোকাও দেওয়ার চেষ্টা করে আমি তাকে ছাড়বো না। তখন সে তাকে বলে, এখানে পাওয়ারফুল হওয়া এতটাও সহজ নয়, সেজন্য তোমাকে বড়লোক হতে হবে, আর তুমি এসব বুঝবে না। এরপর সে তাকে ভার্সিটির ছাদে নিয়ে যায় আর তাকে দেখাতে শুরু করে কিভাবে তারা এখান থেকে পড়ে গিয়েছিল, আর তারপরে টাইম ট্রাভেল করে চি রাজ্যে পৌঁছেছিল। এমন সময় তার মাথা ঘুরে যায়। এটা দেখে সাং তাকে সামলায়। সাং তার এত কেয়ার করছে দেখে লুওজি তাকে জিজ্ঞাসা করে, আমি তো তোমাকে চু রাজ্য থেকে টাইম ট্রাভেল করে নিয়ে চলে এসেছি, তারপরও তুমি আমাকে বাঁচালে কেন? সাং বলে, কারণ তুমি আমার রানী, আর চি রাজ্যে রানীকে কেউ কখনো ক্ষতি করতে পারে না, তাহলে আমি তাকে ছাড়বো না। তার এই কথা শুনে লুওজি অবাক হয়ে যায়। এরপরে তারা দুজন হোস্টেলে ফিরে আসে। হোস্টেলে ফিরে লুওজি সাংকে জিং জিং এর রুমে নিয়ে আসে। এরপর সে তাকে লুকিয়ে লুকিয়ে গোসলখানায় পাঠিয়ে দেয় গোসল করার জন্য। ততক্ষণে সেখানে জিং জিং আর তার বান্ধবীও চলে এসেছিল। তারা দুজন তাকে সেখানে দেখে বলে, তুমি এখানে কেন দাঁড়িয়ে আছো? আমি বাথরুমে যাব। তখন লুওজি তাদেরকে বলে, আমি এক্ষুনি ওয়াশরুম থেকে পায়খানা করে বেরিয়ে এসেছি, ভেতরে অনেক গন্ধ, তাই আমি দাঁড়িয়ে আছি যেন ভেতরে এখন কেউ প্রবেশ করতে না পারে। এটা শুনে তাদের একটু ঘেন্না হয় আর ছি বলে সেখান থেকে চলে যায়। তারা সেখান থেকে চলে যাওয়ার পরে সাং বাথরুমের দরজা খুললে লুওজি ভেতরে চলে যায়। এভাবে হুট করে ভেতরে যাওয়ার কারণে সে দরজাটা বন্ধ করে দেয়। এরপর সাংয়ের দিকে তাকালে সে দেখতে পায় সাংয়ের পরনে কোনো শার্ট নেই। এর জন্য সে একটু লজ্জা পায়। এরপর সে তার বডি দেখে একদম ফিদা হয়ে যায় আর মনে মনে ভাবতে থাকে, তার বডি একদম নায়কদের মতো, যদি আমি তাকে মডেল বানাই তাহলে অনেক টাকা ইনকাম করতে পারবো। লুওজির এই স্বপ্ন ভেঙে দিয়ে সাং তাকে জিজ্ঞাসা করে এখানে বাথরুম কিভাবে ব্যবহার করতে হয়। তখন লুওজি তাকে শিখিয়ে দেয় কিভাবে ঝর্ণা ব্যবহার করতে হয়, আর এটা ট্রাই করতে গিয়ে লুওজির মাথায় পানি পড়ে। তখন সে তার চুলগুলো টাওয়াল দিয়ে মুছে দিচ্ছিল আর সেগুলোকে ঠিক করে দিচ্ছিল। এই সময়ে লুওজির হার্টবিট বেড়ে যায়। এই মুহূর্তটা তার কেমন যেন অদ্ভুত অনুভূতি হচ্ছিল। তখনই বাইরে থেকে জিং জিং তাকে ডাক দিলে সে বের হয়ে যায়, আর বাহিরে দাঁড়িয়ে থেকেই এতক্ষণ ভেতরে যা ঘটেছিল সে ওইসব কিছু ভাবতে শুরু করে। কিছুক্ষণ পরে সাং গোসল করে বাহিরে বেরিয়ে আসলে সে তার চুল হেয়ার ড্রায়ার দিয়ে শুকিয়ে দেয়। সাং এই প্রথম আয়নায় তার চেহারা দেখে। পরদিন সকালে সাং আগুন জ্বালিয়ে খাবার গরম করছিল, যে কারণে পুরো ঘরে একদম ধোঁয়া ছড়িয়ে পড়ে। লুওজি ঘুম থেকে উঠে কাশতে শুরু করে আর চারিদিকে ধোঁয়া দেখে অবাক হয়ে যায়। সে দ্রুত সাংয়ের জ্বালানো আগুন নিভিয়ে দেয় আর প্রচন্ড রেগে যায়। সে তাকে বলে, তোমার ক্ষুধা পেয়েছে তাহলে তুমি আমাকে কেন ডাকনি? এগুলো কি এভাবে খায় নাকি? এরপর সে তাকে দুইটা নুডলসের বক্স বের করে দেয়। সাং শুধু চুপচাপ তার কথা শুনছিল আর খাচ্ছিল। আর এখানেই আজকের এই পর্বটি শেষ হয়ে যায়। এই ড্রামাটি অনেক ইন্টারেস্টিং আর সামনে আরো অনেক রকম ইন্টারেস্টিং ঘটনা রয়েছে। তাই এই ড্রামার পরবর্তী পর্ব দেখতে চাইলে আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে বেল বাটনে অলে ক্লিক করে রাখবেন, যাতে ভিডিও পোস্ট করার সাথে সাথে নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। আর আজকের এই ড্রামাটি আপনাদের কাছে কেমন লেগেছে তা আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে অবশ্যই জানাবেন। আজকের মতো এখানেই বিদায়, কথা হবে অন্য কোনো ভিডিওতে।